নমস্কার। বিধানসভা ভোটের আর মাত্র দুদিন বাকি। তার প্রাককালে দাঁড়িয়ে এখন আমাদের দেখতে হবে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাকে। কারণ এই দুটি জেলা মূলত বলা হয়ে থাকে যে শাসক যারা হবেন তাদেরকে নির্ণয় করে এই দুটি জেলা। আমাদের উত্তরবঙ্গের প্রসঙ্গ তো আসবেই, কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় কতগুলো সিট রয়েছে? ওই ধরুন টোটাল 64টা সিট। এই 64টি সিট মানে আপনারা বুঝতে পারছেন একটি শাসক দলের ক্ষমতায় আসা এবং ক্ষমতা থেকে চলে যাওয়া সবটাই কিন্তু নির্ভর করবে। তাই আজকে আমরা এই 24 পরগনাকে আমাদের আলোচনার বিষয় করে নিয়েছি। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। প্রতিবেদনের শুরুতেই আপনাদের বলে রাখি, অতীত থেকে মানে ওই ধরুন 15 বছর ধরে, সুদূর অতীত নয়, 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস এই আসনগুলিতে কার্যত এই 24 পরগনাতে তারা একাধিপত্য তাদের বজায় রেখেছেন। কার্যত যতগুলো সিট রয়েছে তার মধ্যে 90%ই তারা জিতে থাকছেন। এতে করে তাদের ক্ষমতায় আসার মার্জিন আরও বেড়ে যাচ্ছে। কিন্তু সেই সিটগুলোকে বাদ দিলে পরে সরকারে আসাটা তাদের কাছে খুব বেশি কষ্টকর হয়ে যাবে। কারণ আপনারা জানেন উত্তরবঙ্গে তারা কিন্তু সিট সংখ্যা খুব বেশি পান না। পশ্চিমবঙ্গের ইতিহাসে যতগুলো বিধানসভা ভোট হয়েছে, এই সব বিধানসভা ভোটগুলোতে 24 পরগনার একটা বড় রোল ছিল। আমাদের এটা অস্বীকার করলে চলবে না। 24 পরগনাতে মতুয়াদের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। তাদেরও একটা ভোটিং ফ্যাক্টর হিসেবে দেখা হয়। 2021 সালে এই মতুয়ারাও কিন্তু বিজেপির সঙ্গে ছিলেন না। কার্যত তাদের ভোট শিফট হয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে। ক্যা ছি এনআরসি করতে দেব না, এই যে কতগুলো ইস্যু, সবটা নিয়ে আমাদের প্রতিবেদন হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। সালটা 2011। সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান লক্ষ্য করা গেল, যেটা প্রকৃত অর্থে তিনি রাজ্যে দাঁড়িয়ে একেবারে মুখ্যমন্ত্রীর কুর্সি হাসিল করলেন। সেই সময় 34 বছরের বাম শাসনের অবসান ঘটল। বামেরা তবুও ওই নেভা একটা বাতি জ্বলে যে টিপ করে জ্বলছিল, সেই জ্বলার মতো দুটো সিট নিয়ে তারা এই ধরুন দক্ষিণ 24 পরগনাতে দুটো সিট তারা পেলেন। তৃণমূল কংগ্রেস, আপনারা ভাবলে অবাক হবেন, ক্ষমতায় আসার সময় 29টা সিট এই দক্ষিণ 24 পরগনা থেকে পেয়েছিল। আপনি যদি নর্থ 24 পরগনা মানে উত্তর 24 পরগনাকে দেখেন, তবে দেখতে পাবেন সেখানে 27টি সিট তৃণমূল কংগ্রেস পেয়েছিল এবং সিপিআইএম সেখান থেকে 6টা সিট পেয়েছিল। এবার উত্তর 24 পরগনাকে বলা যেতে পারে একটা হিন্দু প্রধান জেলা বলতে পারেন আপনি। সেখানে দাঁড়িয়ে হিন্দুদের সংখ্যা কত রয়েছে, মুসলিমদের সংখ্যাও বা কত রয়েছে, সবটা যতটা প্রতিবেদন এগোবে আমরা কিন্তু দেখার চেষ্টা করব। কিন্তু তার আগে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন, তার পরবর্তীতে কিন্তু খুব একটা দুর্নীতি হয়নি। এবং এর পরে যখন 2016 সাল আসলো, সেই সময় দাঁড়িয়ে সেই হেভিওয়েট কর্পোরেট যারা ছিলেন তাদের কার্যত সুস্বাদু দুর্নীতি তারা শুরু করলেন 2016 সালের পর থেকে। এর পরবর্তীতে 2021 সালে তৃণমূল কংগ্রেস 29টা সিট বেড়ে গিয়ে হয়ে গেল তাদের একেবারে 30টা সিট। আর আইএসএফ শুধুমাত্র সেখানে মুখ রক্ষা করতে পেরেছিল। বিজেপি তো একেবারে বিগ জিরো হয়ে গিয়েছিল এই সাউথ 24 পরগনাতে দাঁড়িয়ে। কারণ আইএসএফ একটি সিট পেয়েছিল যেটা ভাঙড় থেকে ছিল, আর তৃণমূল কংগ্রেস সেখান থেকে 30টা সিট পেয়েছে। আর নর্থ 24 পরগনা থেকে 28টি সিট পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রথম 5টি সিট এখান থেকে পেলেন। অতীতে যে লোকসভা ভোট হয়েছিল 2019 সালে, সে সময় দাঁড়িয়ে বিজেপির ফল কিন্তু 24 পরগনাতে ভীষণই ভালো ছিল। কিন্তু তার পরবর্তীতে হঠাৎ করে 2021 সালে কি এমন পরিবর্তন হলো যে মানুষের মনে বিজেপির প্রতি একটা বিদ্বেষ কাজ করতে শুরু করলো। সে কারণেই কি তারা আর বিজেপিকে ভোট দিচ্ছেন না? সিএএ কি একটা বড় কারণ হতে পারে, নাকি এনআরসি একটা বড় কারণ, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল বোঝানো একটা বড় কারণ? অনেকগুলো প্রশ্ন রয়েছে। উত্তর একটাই, আমাদের রাজ্য সবসময়ই মাননীয়ার ইশারায় বর্তমানে চলছেন। আপনাদের পার্সেন্টেজের কথা বলছিলাম। এই নর্থ 24 পরগনাতে হিন্দুদের জনসংখ্যা যদি ধরতে হয়, এই 2011 সালে সেন্সাসে বলছে যে 73.5
মানে 73.46% রয়েছে হিন্দু এবং মুসলমান সম্প্রদায় রয়েছে 25.42%। কোথাও না কোথাও মুসলিম সম্প্রদায় এই নর্থ 24 পরগনাতে কিন্তু বড় কিছু ফ্যাক্টর নয়। এখানে হিন্দুরা চাইলে পরেই অনেকগুলো সিট কিন্তু বিজেপিকেও দিতে পারেন বা সিপিআইএমকে বা কংগ্রেসকে দিতে পারেন, কিন্তু তারা দেন না। এর পেছনে বিভিন্ন রকমের সমীকরণ কাজ করে, তার মধ্যে অন্যতম হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে কাজ করতে পারে আইডেন্টিটি পলিটিক্স, সেখানে কাজ করতে পারে অ্যান্টি ইনকামবেন্সি আর ওয়েলফেয়ার পলিটিক্স। অনেক রকমের টার্ম আছে, পলিটিক্যাল যারা অ্যানালিসিস করে থাকেন তারা বলেন এইগুলো। সবটা আমরা কিন্তু সংক্ষেপে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদের বলি, সাউথ 24 পরগনাতে দাঁড়িয়ে হিন্দুদের সংখ্যা কিন্তু 63.17 আর মুসলিম হচ্ছে 35.57। উভয় ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস এতগুলো ভোট কিভাবে পাচ্ছেন, এই প্রশ্নটা উঠবেই। কারণ শুভেন্দু অধিকারী যথার্থই বলেছেন, একটি মুসলমান প্রধান গ্রামে যদি আপনি যান, সেখানে আপনি বিজেপির পতাকা দেখতে পাবেন না, চারিদিকে তৃণমূলের পতাকা দেখবেন। অথচ আপনি হিন্দু প্রধান একটি গ্রামে যান, সেখানে গিয়ে আপনি তৃণমূলের পতাকা তো দেখবেনই, তার পাশাপাশি বিজেপির পতাকা দেখবেন। অর্থাৎ মুসলমান সম্প্রদায় কিন্তু ঐক্যবদ্ধ রয়েছেন, কিন্তু হিন্দুরা যারা সেই গ্রামে বসবাস করছেন তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ঢুকতে দিচ্ছেন, তাদের পতাকা লাগাতে দিচ্ছেন। অথচ বিজেপি যেটি একটি রাষ্ট্রীয় দল, তাকে কিন্তু সেই মুসলিম প্রধান গ্রামে একটা পতাকা পর্যন্ত লাগাতে দেওয়া হচ্ছে না। সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রার্থীদেরকে প্রচার করতেই ঢুকতে দেওয়া হচ্ছে না, মানে গ্রামের ওপার থেকেই বের করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনটাই কিন্তু বিজেপি কর্মীরা বারংবার অভিযোগ করে থাকেন। আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম অ্যান্টি ইনকামবেন্সি এবং ওয়েলফেয়ার পলিটিক্সের কথা। এই দুটি জিনিস কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক এবং এই দুটোর ওপরে ভর করে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস 24 পরগনাতে এতগুলো সিট পান। এবার দাঁড়িপাল্লায় যদি আমরা অ্যান্টি ইনকামবেন্সি রাখি এবং ওয়েলফেয়ার পলিটিক্স রাখি, তবে কিন্তু এখন অ্যান্টি ইনকামবেন্সির যে ভার সেটা কিন্তু বেশি দেখাবে। আমাদের অনেকগুলো বিষয়কে এর মধ্যে ইনক্লুড করে নিতে হবে, নইলে সঠিক অ্যানালিসিস কিন্তু সম্ভব নয়। শুরুতে অ্যান্টি ইনকামবেন্সি। দেখুন, অ্যান্টি ইনকামবেন্সি মানে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যারা সরকারে ছিলেন তাদের বিরুদ্ধে তারা ভোটটা দেবেন। মানে বিজেপিকে ভোট দেবেন এমন নয়, কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। এই হচ্ছে মানসিকতা অ্যান্টি ইনকামবেন্সির। এটা যদি কাজ করে তবে তৃণমূল কংগ্রেসের যে জেতা সেটা কিন্তু ভীষণ কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। আর ওয়েলফেয়ার পলিটিক্স যদি কাজ করে, অর্থাৎ আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, যুবসাথী দিচ্ছেন, সবুজ সাথী দিচ্ছেন, আপনি পোশাক দিচ্ছেন বিনে পয়সায়, স্কুলের পোশাক, মিড ডে মিল খাওয়াচ্ছেন, আর সেইগুলোকে আপনি প্রচারে ব্যবহার করছেন, অথচ আপনি কিন্তু চাকরিটা দিচ্ছেন না, সেটা পরের কথা, কিন্তু ভাতাগুলো আপনি দিচ্ছেন সেটা আগের কথা। এইগুলো কিছু বিষয় যেগুলো কিন্তু ফ্যাক্টর রয়েছে। আর আপনাদের বলছিলাম যে মতুয়ার একটা বিষয় রয়েছে, তো 24 পরগনাতে দাঁড়িয়ে মতুয়া ভোট বিরাট বড় ফ্যাক্টর। আইডেন্টিটি পলিটিক্স সেখানে একটা বড় ভূমিকা পালন করবে, অর্থাৎ একটা এম্পাওয়ারিং মার্জিনালাইজ যারা রয়েছেন, যাদেরকে কর্নারে রেখে দেওয়া হয়েছে, এবং সেই কর্নারে থাকা মানুষেরা যখন চ্যালেঞ্জ করতে শুরু করে গভর্নমেন্টকে, তখন দাঁড়িয়ে সেটা আইডেন্টিটি পলিটিক্স হয়ে দাঁড়ায়। দেখুন, এই মতুয়া সম্প্রদায়ের যদি কথা বলে থাকি, তবে 30 থেকে 34টা সিট কিন্তু এনাদেরই প্রভাবে প্রভাবিত হয়ে থাকে। এনারা যার দিকে যাবেন সেই দিকেই কিন্তু পাল্লা ভারী হয়ে যাবে। সুতরাং বিজেপিকেও এটা ভুললে চলবে না যে মতুয়াদের তারা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত খেপিয়ে তুলেছিল। সেই সিএ এনআরসির প্রতিশ্রুতি দেওয়া এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা তা কিন্তু হয়ে ওঠেনি। যখন সিএ এর কথা উঠেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তারা তো অলরেডি সিটিজেন, তাহলে তাদেরকে কিসের নাগরিকত্ব দেওয়া হবে? তারা ট্যাক্স দিচ্ছেন, তারা আপনাদেরকে ভোট দিয়ে মোদী সরকার আনলেন তারা, অথচ তারাই নাগরিক নন। বিজেপি গভর্নমেন্ট কখনো বলেননি যে মতুয়ারা নাগরিক নন। বিজেপি বরং যদি পরবর্তীতে ক্ষমতায় না থাকেন তবে মতুয়াদেরকে কেউ চোখ রাঙাতে পারবেন না। বিজেপি এটা এনশিওর করতে চাইছে যে তাদের নাগরিকত্বটা একেবারে পার্মানেন্টলি দিয়ে দিতে চাইছে। সেটা করতে গিয়ে উল্টো বিজেপিকে শত্রু বানিয়ে দিয়েছে মাননীয়া বিভিন্ন রকমের কুৎসা রটিয়ে, যেটা মাননীয়া খুব ভালো পারেন, আপনারা জানেন, সেই নাটক করতেও খুব ভালো পারেন। তো একটা স্পেশাল কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথাও বলা হয়েছে 2026 সালে দাঁড়িয়ে। এটা ইউনিয়ন হোম মিনিস্ট্রির দ্বারা কিন্তু করা হয়েছিল। আর এসআইআরও একটা বড় ভূমিকা, যেখানে বলা হচ্ছে 2 থেকে 2.5 লক্ষ ভোটার কিন্তু 24 পরগনা থেকে বাদ চলে গিয়েছে।
এবার যারা বাদ গিয়েছেন তাদেরও তো একটা ক্ষিপ্রতার কারণ থাকতে পারে, সেখানে কতজন মুসলিম কতজন হিন্দু সেটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর সব থেকে বড় কথা, এই যে অ্যান্টি ইনকামবেন্সির কথা বলছিলাম, এই 24 পরগনা মূলত কিন্তু জল ঘেঁষা, এদের সঙ্গে জলের একটা খুব গভীর সম্পর্ক। তো জল যখন তাদের একেবারে হাঁটু জল হয়ে যাচ্ছে, কোমর অবধি জল হয়ে যাচ্ছে, সেখানকার নিকাশি ব্যবস্থা খারাপ। এর জ্বলন্ত উদাহরণ 2025 সালে দেখা গিয়েছিল, যখন একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে ভেলায় করে রীতিমতো স্যালাইন যেটা রয়েছে সেই স্যালাইন দিয়ে কিন্তু রোগীকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। তো সেই রোগীদেরকে যদি ভেলায় করে আনতে হয়, বাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন তাও ঘাড়ে করে, এই যদি হয় পরিস্থিতি, তবে দাঁড়িয়ে আপনি কেন সেই সরকারকে ভোট দেবেন যারা সাধারণ একটা নিকাশি ব্যবস্থাটা করতে পারেন না? ভেলায় করে হাসপাতালের পথে রোগী, ছেলেকে কাঁধে করে স্কুলে নিয়ে যাচ্ছেন বাবা। ঘরের সিঁড়ি যেন পুকুর ঘাট। কোমর জলে ডুবে উত্তর 24 পরগনার বাদুড়িয়ার এই গ্রাম। গ্রামবাসীরা বলছেন এই বিপদ ফি বছরের ঘটনা। বছর বৃষ্টির সময় প্রায় 5 থেকে 6 মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে। এরকম আমরা এত জলের ভিতরে বসবাস করি, একটা বাচ্চা স্কুলে নিয়ে যায় কাঁধে করে, একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম। পঞ্চায়েত প্রধানের বক্তব্য বিরাট খারাপ অবস্থা বলে তার জানা নেই। সব মানুষের ট্যাক্সের টাকা কি শুধুমাত্র ওই ভাতা বিলিয়েই কি হয়ে যাবে? এই জলগুলোকে কারা পাস করবেন? তো মানুষের মনেও হয়তো কিছুটা ক্ষোভ থাকতে পারে। তাই এই যে মাননীয়ার 29 থেকে 31-এ যাওয়া, 29টা সিট থেকে 31-এ যাওয়া, তারপরে ধরুন 27 থেকে 28-এ যাওয়া, এগুলো কিন্তু এবার কিছুটা বলা যেতে পারে যে বিপরীতমুখীও হতে পারে। অ্যান্টি ইনকামবেন্সি যদি কাজ করে তবে কিন্তু মাননীয়া 24 পরগনাতে এবার খুব বেশি সিট পাবেন না, আপনারা ধরে রাখতে পারেন। কিন্তু আইএসএফ যদি কলকাঠি একটু নাড়তে পারে তবে কিন্তু বিজেপির ফলটা খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই ভাঙড়ে তো আইএসএফ ঝান্ডা গেড়ে দেবেন, এটা সবাই জানেন। আর ধরুন মাগরাহাট, তারপরে ক্যানিং, এই জায়গাগুলো মূলত মুসলিম প্রধান। এইখানে আইএসএফ কিন্তু এবার খুব খারাপ ফল করবে, এটা আপনারা ভেবে থাকলে কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। এনাদের যে সংগঠন সেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তার উপরে আবার সেই ভোট কাটুয়া যিনি রয়েছেন হুমায়ুন বাবু, তিনি কিন্তু অলরেডি নেমে পড়েছেন রাজনীতিতে তার নতুন পার্টি নিয়ে। ভাঙড়ের কথা বলছিলাম, ভাঙড়ে কিন্তু অলরেডি সেই বাজি পটকা ফাটানো শুরু হয়েছে। এর গতকালেরই বোধহয় একটা খবর যে সারা রাত সেইখানে কিন্তু বাজি পটকা ফাটানো হয়েছে। তৃণমূল নেতার বাড়ি থেকে নাকি উদ্ধার হচ্ছে অনেক বাজি পটকা, এই ধরনের খবর অহরহ কিন্তু বের হচ্ছে। আর আরাবুল ইসলাম, আপনারা জানেন টিএমসি ছেড়ে সেই আইএসএফে যোগ দেওয়া আরাবুল শুরু করে দিয়েছেন টিএমসির সঙ্গে একেবারে যে বাগবিতণ্ডা বলা ভুল, হাতাপাই, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে ভাঙড়ে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে অতীতের রূপ সেটা কিন্তু ধীরে ধীরে বাইরে বেরোচ্ছে, যেটা ইলেকশন কমিশন হয়তো ঠান্ডা করে দেওয়ার জন্য অলরেডি মাঠে নেমে পড়েছেন। আর হিন্দু ভোটের কথা বলছিলাম, এই হিন্দু ভোট কিন্তু কাকদ্বীপ, তারপরে বারুইপুর, আলিপুর, এই জায়গাগুলোতে হিন্দু ভোট এবার কিন্তু সংগঠিত হতে পারে। এর পেছনেও অনেকগুলো সমীকরণ রয়েছে। আপনারা জানেন যে 2025 সালে দাঁড়িয়ে এই সমস্ত এলাকাগুলোতেও খুব একটা বেশি উন্নয়ন হয়েছে বলে মনে হয় না। অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মানুষের ক্ষোভ রাস্তা নিয়ে, নিকাশি ব্যবস্থা নিয়ে, এবং সর্বোপরি যে দুর্নীতি চালিয়েছে একটি নির্দিষ্ট দল, তাদের বিরুদ্ধে এবার অ্যান্টি ইনকামবেন্সি একটা সব থেকে বড় হাতিয়ার হতে চলেছে বিরোধীদের। মানে তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে যদি মানুষ অন্যকে ভোট দেন তবে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা কার্যত অসম্ভব হয়ে যাবে। আপনাদের বলছিলাম ইলেকশন কমিশনের কথা। কিছুদিন আগে পর্যন্ত একটা খবর করেছিলাম যে ইলেকশন কমিশন নজিরবিহীনভাবে অনেকগুলো অপরাধীকে অপরাধ করার আগেই তাদেরকে জেলবন্দি করে দিয়েছেন। আজ একটা খবর উঠে আসছে বাইক র্যালি করা যাবে না। অযথা বাইকে করে আপনারা 2-3 করে উঠে দল বেঁধে অশান্তি গোলমাল পাকানো, এইগুলো আর চলবে না। ইলেকশন কমিশন বলে দিয়েছে যারা বাইক নিয়ে বেরোবেন সাধারণ মানুষ, তারাও যেন একজনই বেরোন, 2 করে যেন না বেরোন। একেবারে স্ট্রিক্টলি ইলেকশন কমিশন বলে দিয়েছেন। আর বুঝতে পারছেন তাহলে যে এবারকার নির্বাচন ওই হাসি ঠাট্টা নির্বাচন নয়। যদি কেউ গন্ডগোল করেন তবে তার বিরুদ্ধে ইলেকশন কমিশন যে পদক্ষেপ নেবেন এটা নিয়ে কিন্তু কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। আপনারা এই বিষয়ে কী ভাবছেন নিশ্চিতভাবে লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।